আবার আরজিকরের যে ট্রমা কেয়ার সেন্টার, সেই ট্রমা কেয়ারের বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে রোগীদের জন্য কোনো বাথরুম নেই। একজন সংকটজনক রোগীকে 100 মিটার হেঁটে 30টা সিঁড়ি ভেঙে যেতে হলো টয়লেটে, সেখানেই মৃত্যু। ফের আরজি করে রোগী মৃত্যুতে বিতর্ক। অভিযোগ, রবিবার রাতে 60 বছরের অসুস্থ শ্বাসকষ্টের রোগীকে ট্রমা কেয়ার সেন্টার থেকে 100 মিটার দূরে পে অ্যান্ড ইউজ টয়লেটে হেঁটে যেতে বলা হয়, কারণ ট্রমা কেয়ার সেন্টারে নাকি শুধু স্টাফদের জন্য টয়লেট আছে। পরিবারের দাবি, বৃদ্ধ প্রথমে ট্রমা কেয়ার সেন্টার থেকে 5টি সিঁড়ি নামেন, এরপর 25টি সিঁড়ি ভেঙে দোতলায় উঠে অসুস্থ হয়ে পড়েন, কিছুক্ষণ পর মারা যান। হাত দিয়ে দেখিয়ে দিল ওইদিকে বাথরুম, কমন বাথরুম, পাবলিকের বাথরুম। উঠেছে সিঁড়িতে, কষ্ট হয়েছে, একটু তো শ্বাসকষ্ট হচ্ছিল, ধকল নিতে পারিনি, হাঁটাটা বোধহয় বসতে গিয়ে বোধহয় কাত হয়ে, হাঁটতে তো হতো না, লিফটে চলে যেত। নিমতার বাসিন্দা বিশ্বজিৎ সামন্ত, বয়স 60, রবিবার রাতে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের দাবি, হঠাৎই শ্বাসকষ্ট ও বুকে ব্যথা শুরু হয়। নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। সেখানকার ট্রমা কেয়ার সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে এমার্জেন্সি বিভাগ। পরিবারের দাবি, বৃদ্ধকে রাখা হয় অক্সিজেন সাপোর্টে। বৃদ্ধ টয়লেটে যেতে চান। অভিযোগ, হাসপাতাল থেকে বলা হয় ওই ফ্লোরে শুধু স্টাফ টয়লেট আছে, তাই ট্রমা কেয়ার সেন্টারের পাশে পে অ্যান্ড ইউজ টয়লেটে যেতে হবে। অক্সিজেন চলছিল মনে হয়, নাকে একটা কিছু ড্রপ দেওয়া হয়েছিল, তারপরে মনে হয় টয়লেট পেয়েছিল, বলেছে আমি টয়লেটে যাবো। তা বলেছি যান বাইরে নিয়ে যান, বাইরে নিয়ে যেতে ওখান দিয়ে ওনাকে হাঁটিয়ে হাঁটিয়ে টয়লেটে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের দাবি, ট্রমা কেয়ার সেন্টার থেকে নামতে 5টা সিঁড়ি ভাঙতে হয়, তারপর 100 মিটার হেঁটে সুলভ টয়লেট, সেখানে দোতলায় উঠতে 25টি সিঁড়ি ভাঙতে হয়। এতে বৃদ্ধ আরো অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন। কোনো মতে তাকে ফের নিয়ে আসা হয় ট্রমা কেয়ার সেন্টারে। ডাক্তাররা জানান মারা গিয়েছেন। আপনাকে দেখানোর চেষ্টা করবো যে কতটা ডিস্টেন্স, প্রায় ট্রমা কেয়ার সেন্টার থেকে 100 মিটারের কাছাকাছি এই পে অ্যান্ড ইউজ টয়লেট, এবং এখানেই ট্রমা কেয়ারের গ্রাউন্ড ফ্লোরে যারা আসেন তাদেরকে আসতে হয়। প্রায় 30টির কাছাকাছি সিঁড়ি বেয়ে উঠতে হয়। ফার্স্ট ফ্লোরেতে উঠতে যাব, তো উঠেছি কোনো মতো বাবাকে নিয়ে। ওখানে যাওয়ার পরে বাবার আস্তে আস্তে বডিটা লুজ হওয়া স্টার্ট হয়, কোনো এনার্জি ছিল না। তো দেন আমার ওপরেই পুরোপুরি কোল্যাপস করে যেত, ধরে নিয়েছিলাম, পড়তে দিইনি। ভেতরে যদি থাকতো তো বাইরে যাওয়ার তো কোনো প্রশ্নই হতো না। 25টা সিঁড়ি ভেঙে তবে টয়লেট। সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়বেন, আর অসুস্থ বৃদ্ধ মারাই গেলেন। এতে ক্ষোভে ফেটে পড়েছে তার পরিবার। তাদের প্রশ্ন, কেন অসুস্থ রোগীকে অক্সিজেন সাপোর্ট খুলে বাইরের টয়লেটে পাঠানো হলো? কেন ট্রমা কেয়ার সেন্টারের স্টাফদের টয়লেট ব্যবহার করতে দেওয়া হলো না? সেটা করতে দিলে হয়তো এরকম পরিণতি হতো না। কেন বাইরে সুলভ টয়লেটে যাওয়ার জন্য রোগীকে একটা স্ট্রেচার দেওয়া হলো না? এটা হচ্ছে কি, ট্রমা কেয়ারে এক্সেসিভ লোড পড়ে যাওয়ায় ম্যাক্সিমাম সময় বাথরুম গুলো এনগেজ থাকছে। তাই জন্য আমরা এটা নিয়েও কথা বলছি যে এই যে এত এনগেজমেন্ট, এত লোড বেড়ে গেছে, আমরা এটাও কথা বলেছি যদি কোনোভাবে বায়ো টয়লেট, কিন্তু বায়ো টয়লেটের প্রভিশন নেই। এতদিন যেমন ভাগ ছিল ডক্টর, স্টাফ এবং পেশেন্ট এবং রিলেটিভসদের জন্য, পুরোটাই যদি সবার জন্য ওপেন আপ করে দেওয়া যায়, এছাড়া সমস্যার সমাধান করা ভেরি ডিফিকাল্ট ফর দ্য টাইম বিং। সকালবেলা 7টার সময় সবারই সমস্যা তৈরি, কেউ এই বিল্ডিং এ, কেউ উপরে, কেউ নিচে, এইভাবেই চলে। রোগীদের জন্য কোনো এক্সক্লুসিভলি কিছু নেই। কখনো কখনো ওই যে পে অ্যান্ড ইউজ টয়লেট এইভাবেই যাচ্ছে। বৃহস্পতিবার এই ট্রমা কেয়ারে এই লিফট বিভ্রাটে মৃত্যু হয়। তারপর একটি লিফট বন্ধ রয়েছে, তবে আরেকটি লিফট চালু আছে। পরিবারের দাবি, ট্রমা কেয়ারের দোতলা থেকে 8 তলায় রোগীদের জন্য টয়লেট আছে, কিন্তু একটি লিফট যে চালু আছে সেটা তাদের জানানোই হয়নি। লিফটে চেপে উপরের টয়লেটে গেলেও হয়তো এরকম মর্মান্তিক পরিণতি হতো না। লিফট থাকলে হয়তো এটাও হতো না, লিফটে করে চলে যেতাম। এইখান থেকে অতটা হাঁটিয়ে নেওয়া তো অনেকটাই দূরত্বর ব্যাপার, কম নয়। লিফট তো জানি এখানে একটা দুর্ঘটনা ঘটেছে 2-3 দিন আগে। ডাক্তারবাবু যদি নিজে বলতেন যে লিফট চালু হয়ে তোমরা উপরে নিয়ে যাও, তাহলে সেখানে নিয়ে যেতাম। লিফটম্যান ইজ প্রোভাইডেড বাই দ্য আনাদার এজেন্সি। কালকে ইআরএস কে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, যেসব লিফটে লিফটম্যান থাকবে না, সেই লিফট গুলো কাউকে যেন ইউজ করতে না দেন। নিউজ 18 বাংলা।
দুদিন আগে লিফটে আটকে একজনের মৃত্যু, ছেলেকে চিকিৎসা করাতে এসে, আর আজকে আরেকজনের মৃত্যু টয়লেটে গিয়ে। এই নিয়ে ভোটের আবহে রাজনীতি তুঙ্গে। তরুণী ডাক্তারকে ধর্ষণ, খুন, লিফট বিভ্রাটে মৃত্যু, সিঁড়ি ভেঙে শ্বাসকষ্টে রোগীর মৃত্যু, একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। ঘটনাস্থল একটাই, আরজিকর। সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্রই জায়গা ধ্বংস করেছে তৃণমূল। যতক্ষণ ক্ষমতায় থাকবে পশ্চিমবঙ্গে এর বাইরে কোনো আইনের পথে চলবে। প্রথম থেকেই আরজিকর নিয়ে একটা মিসকনসেপ্ট। আমরা রাজ্য সরকার নিরপেক্ষভাবে যে কেউ দোষী হোক তার শাস্তির দাবি। আরজিকরের ট্রমা কেয়ার সেন্টার, এখানকার গ্রাউন্ড ফ্লোরে শুধু স্টাফ টয়লেট, রোগীদের তা ব্যবহার করতে দেওয়া হয় না। তাই রবিবার গভীর রাতে অসুস্থ বৃদ্ধকে হেঁটে যেতে হয় বে টয়লেটে। অভিযোগ, শ্বাসকষ্টে রোগীকে ভাঙতে হয় 30টি সিঁড়ি। এর জেরে আরও অসুস্থ হয়ে তিনি মারাই যান। স্বাস্থ্য নেই, স্বাস্থ্য ব্যবস্থাও নেই। মানুষকে ফোর্স করা হচ্ছে যাতে কিনা বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রের মানুষ বেশি করে যান। যেরকম ভাবে এই ঘটনা ঘটলো, তখন এই তৃণমূল সরকারের সদিচ্ছা এবং মানে কাজ করার ক্ষমতা নিয়ে প্রশ্নচিহ্ন থাকে। অবশ্যই ধিক্কার এবং ঘৃণা থাকবে। স্থানীয় বিধায়ক তথা আরজিকর রোগী কল্যাণ সমিতির সদস্য অতীন ঘোষ, তিনি দায় চাপিয়েছেন ডাক্তার নার্সদের ঘাড়ে। প্রশাসন যদি এত নির্বিকার থাকে তাহলে তো মানুষ এই সুবিধাগুলো পাবে না। ওই টয়লেটটা যদি কোনো কারণে সংস্কারের জন্য বন্ধ থাকে, তাহলে ডাক্তারের উচিত ছিল তাদের জন্য যে দুটো টয়লেট ছিল সেই টয়লেটটা তাকে ব্যবহার করতে দেওয়া। ট্রমা কেয়ারের সেন্টার থেকে বেরোতে দেওয়া উচিত হয়নি। এটা ডাক্তারের মারাত্মক ফল্ট, ওই স্টাফ নার্স যারা ছিলেন তাদের মারাত্মক ফল্ট, এটা মানতেই হবে। আরজিকর ইনসিডেন্টের সময় এমার্জেন্সিটা তো ভাঙা হয়, সেটা সিবিআই বেশ কিছুদিন সিল করে রাখে। ডাবল পেশেন্ট হয়ে যাওয়ার ফলে ওদের একটা বিরাট চাপ আছে এবং সেই চাপের জন্য কিছু চরম অব্যবস্থা দেখা যাচ্ছে। আমি পরামর্শ দিয়েছি কনসার্ন রেসপন্সিবল যারা, তাদের এগেইনস্টে যেন একটা ইনকোয়ারি কমিটি করে অ্যাকশন নেওয়া হয়। সম্পূর্ণ প্রশাসনিক ব্যর্থতা, এটা দায় তো প্রশাসন অস্বীকার করতে পারে না। 2024-এর 9 অগস্ট এই আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে। এ নিয়ে তোলপাড় হয়ে যায়। রাস্তায় নেমে শুরু হয় আন্দোলন। বৃহস্পতিবার সেই আরজিকর হাসপাতালে লিফটে আটকে মৃত্যু। আর এবার টয়লেট যেতে গিয়ে 30টা সিঁড়ি ভেঙে অসুস্থ বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। যত কাণ্ড আরজিকরে। সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। বাথরুমে হবে, লিফটে হবে, মানে জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্রই জায়গা ধ্বংস করেছে তৃণমূল। যতক্ষণ ক্ষমতায় থাকবে পশ্চিমবঙ্গে এর বাইরে কোনো আইনের পথে চলবে। প্রথম থেকেই আরজিকর নিয়ে একটা মিসকনসেপ্ট। আমরা রাজ্য সরকার নিরপেক্ষভাবে যে কেউ দোষী হোক তার শাস্তির দাবি। নিউজ 18 বাংলা। 28শে ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা, তারপরে সাপ্লিমেন্টারি তালিকা। আজ 23শে মার্চ, আজ রাতেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। জানা যাচ্ছে রাত 9টায় সম্ভাবনা রয়েছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের, অর্থাৎ নতুন তালিকা 9টা নাগাদ প্রকাশিত হতে পারে। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, এত রাতে যদি প্রকাশ করা হয়, তার পরবর্তী কাজগুলো কখন হবে? দেখো, যেটা নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে রাত 9টা নাগাদ সাপ্লিমেন্টারি তালিকা প্রথম দফায় প্রকাশ করা হবে, এবং যে 9টা নাগাদ যে তালিকা প্রকাশ করা হবে সেখানে অ্যাডিশন ডিলিশন দুটি ক্যাটাগরি থাকবে, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং 9টা নাগাদ যে তালিকা প্রকাশ করা হবে সেখানে বিস্তারিত তথ্য উল্লেখ করা থাকবে কমিশনের তরফে। ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। হাইকোর্টের তরফে সই করা তালিকা নির্বাচন কমিশনের কাছে এসে পৌঁছে গেছে। 9টার মধ্যেই এই তালিকা নির্বাচন কমিশনের তরফে প্রকাশ করা হবে, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। এই যে বুথে বুথে তালিকা টাঙানো, এইগুলোই বা কখন হবে? দেখো, বুথে বুথে তালিকা টাঙানো হবে তখনই যখন জেলা শাসকদের তরফে তালিকা প্রকাশ করা বা জেলা শাসকদের তালিকা পাঠানো হবে। সেক্ষেত্রে কমিশন সূত্রে জানা যাচ্ছে জেলা শাসকদের কাছে যখন তালিকা পাঠিয়ে দেওয়া হবে তারপরেই কমিশনের তরফে তারপরেই জেলায় জেলায় জেলা শাসকরা বুথে বুথে তালিকা টাঙিয়ে দেবে। তার মানে তো আজকে কোনো সম্ভাবনাই নেই। দেখো, আজ সে অর্থে সম্ভাবনা নেই। সেক্ষেত্রে মনে করা হচ্ছে আগামীকাল সকালের পর থেকে বুথে বুথে তালিকা টাঙানোর প্রক্রিয়া শুরু করা হবে। বেশ। আর এরপরে যাদের নাম বিচারাধীন থাকবে বা ডিলিটেড থাকবে, তাদের নাম নিয়ে আবার ট্রাইব্যুনাল গঠনের জন্য অফিস খুঁজতে বলল। ট্রাইব্যুনালের জন্য অফিস খুঁজতে বলল সিইও অফিস। মুখ্য সচিবকে চিঠি রাজ্যের,
জেলাভিত্তিক অফিস খোঁজার নির্দেশ কমিশনের। 19 অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ইতিমধ্যেই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। ভোটার লিস্ট থেকে নাম বাদ গেলেও আবেদন করা যাবে এই ট্রাইব্যুনালে। যাতায়াতের সুবিধে হবে এমন জায়গায় অফিস খোঁজার নির্দেশ, কারণ না হলে তো বহু দূর দূর যেতে হবে মানুষকে, আবার হয়রানির অভিযোগ উঠবে। কর্মী খুঁজতেও নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় এই ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। আজ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে চলেছে। এই সাপ্লিমেন্টারি তালিকা মোটামুটিভাবে বোঝা যাবে কত জনের নাম বাদ যাচ্ছে। আগামী দিনই পরিষ্কার বোঝা যাবে। 28 লক্ষ নামের নিষ্পত্তি হয়ে গেছে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে। এই যে নাম যাদের থাকবে না তাদের আইনি সাহায্যের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্বালানির দাম বৃদ্ধি নিয়েও বিজেপিকে আক্রমণ করেছেন এবং সেখানে নেতাকর্মীদের সব রকম সাহায্যের নির্দেশ বাড়িয়ে দিতে বলেছেন। যাদের নাম বাদ যাবে তাদের ক্ষেত্রে সমস্ত ধরনের আইনি সহায়তা। এই আইনি সহায়তা কিভাবে দেবে তৃণমূল, এই নিয়ে সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, এই আইনি সহায়তাটা তৃণমূল কিভাবে দেবে, তার কোনো পরিকাঠামো, তার কোনো লোকজন ঠিক হয়েছে কিনা? প্রথমত হচ্ছে নির্বাচন ঘোষণা হওয়ার আগের এসআইআর এর প্রক্রিয়া আর নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর এসআইআর এর প্রক্রিয়া মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে দুটো ভিন্ন ধর্মী অবস্থা তৈরি করে রেখেছে। যদিও তৃণমূল কংগ্রেসকে আমরা দেখেছিলাম যে একদম প্রথম থেকেই তারা একদম প্রায় 80,000 বুথে তাদের যারা বুথের সৈনিক BLO 2 তাদেরকে নামিয়ে দিয়েছিল। তারা বিভিন্ন হেল্পলাইন করে, বিভিন্ন জায়গায় ক্যাম্প তারা শুরু করেছিল এবং সেখানে দাঁড়িয়ে মানুষের পাশে তারা দাঁড়িয়েছিল। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর এই যে সাপ্লিমেন্টারি তালিকা যে বেরোতে চলেছে সেখানে বহু মানুষের নাম থাকবে না, কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তারা মানুষের পাশে আছেন, এই বার্তা পৌঁছে দিতে সচেষ্ট। সে কারণেই তারা বলছেন যে বুথে বুথে তাদের নির্দেশ চলে গিয়েছে, যাদের নাম বাদ যাবে কয়েক ঘন্টার মধ্যে তাদের বাড়িতে তৃণমূল কংগ্রেসের কোনো না কোনো প্রতিনিধি, বুথ স্তরেরই হোক ব্লক স্তরেরই হোক, তিনি পৌঁছবেন এবং ওই ব্যক্তিকে যে ধরনের সাহায্য করা প্রয়োজন সমস্ত ধরনের সাহায্য তারা করবেন। বাট এই যে ধরনের সাহায্য করার প্রয়োজন তার মধ্যে ফর্ম ফিল আপের মতো বিষয় রয়েছে, ওই ব্যক্তিকে ট্রাইব্যুনাল পর্যন্ত নিয়ে যেতে হয়েছে। বহু ক্ষেত্রে তারা যখন আইনের দ্বারস্থ হবেন তার জন্য আইনজীবীর প্রয়োজন রয়েছে এবং কিভাবে তারা আইনের দ্বারস্থ হবেন সেই প্রক্রিয়াকে সহজভাবে বুঝিয়ে তাদেরকে নিয়ে যাওয়াটাও একটা দরকারের মধ্যে পড়বে। ফলে এই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস, যেটা সূত্রের খবর, কেন্দ্রীয়ভাবে আইনজীবীদের একটা দল রেখেছে যেখানে বিভিন্ন তথ্যগুলি আসবে এবং তড়িঘড়ি তাদেরকে ট্রাইব্যুনাল নিয়ে যাওয়া, ফর্ম ফিল আপ করা, নথির কোনো প্রয়োজন হলে কোথা থেকে সেই নথি পাওয়া যাবে, এই যাবতীয় কাজ দিয়ে তারা সাহায্য করতে চান। এই ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের বক্তব্য হচ্ছে যে কোনো বৈধ নাগরিকের নাম বাদ দেওয়া যাবে না, আর যদি কোনো বৈধ নাগরিকের নাম বাদ দেওয়া হয় তাহলে তার ক্ষেত্রে দাঁড়িয়ে তারা আদালতের যে পর্যায়ে গিয়ে সওয়াল করা প্রয়োজন, আইনি লড়াই করা প্রয়োজন, সেই লড়াইটা তাদের তরফ থেকে করা হবে। এবং যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টের যে সওয়াল, তারপরই যে আদালতের যে সিদ্ধান্ত, সেই বিষয়কে সামনে রেখেই আইনি লড়াইয়ের বিষয়টিকে কর্মীদের কাছে বা কর্মীদের মধ্যে দিয়েও আরো জোরালো করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। বেশ, এটাই তো বিজেপি চক্রান্ত, যে ইলেকশনটাকে এমন ভাবে ব্যস্ত করে দাও যাতে এই মানুষগুলিকে হয়রান করা হবে, বাদ দেওয়া হবে। এটা তৃণমূল হতে দেবে না। আমাদের বুথ ভিত্তিক নির্দেশ চলে গেছে, কোন বাড়িতে কারা এইভাবে বাদ দেওয়া হচ্ছে, অন্যায় ভাবে বাদ দেওয়া হচ্ছে, এটা আমরা কয়েক ঘন্টার মধ্যে আমরা সেই মানুষকে রিচ করব। যাদের চক্রান্তমূলক ভাবে বাদ দেওয়া হচ্ছে তাদের পরিবার এবং সেই ব্যক্তিগুলির পাশে তৃণমূল কংগ্রেস তাদের পরবর্তী পদ্ধতি, ট্রাইব্যুনালে যাওয়া বা আইনি যা যা প্রসেস হবে সেগুলো তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আর এই নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে। সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর পর যাদের নাম থাকবে না তাদের জন্য ব্যবস্থা নির্বাচন কমিশন অলরেডি করিয়ে রেখেছে। তারপরে এই ধরনের বক্তব্য মানে বাংলাদেশ থেকে আসা সমস্ত মুসলিম অনুপ্রবেশকারীদেরকে উনি নাগরিক বানাতে চান। একবার ভাগ হয়ে গেছে, একবার বিভাজন হয়ে গেছে, আমরা চাই না দ্বিতীয়বার আর বিভাজন হোক ভারতবর্ষ। মানুষকে বলবো শান্তির সাথে সাপ্লিমেন্টারি লিস্টে যদি নাম না থাকে তাহলে পরে যে অ্যাপিলেট অথরিটি আছে তাদের কাছে আবেদন করবে, তারা ট্রাইব্যুনালের কাছে আবেদন করবে। ট্রাইব্যুনালের কাছে আবেদন করলে উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে তাদের নাম উঠে যাবে ভোটার লিস্ট। আমরা আশা রাখি আদালতের উপরে মুখ্যমন্ত্রী নিজেও এই অত্যাচারের বিরুদ্ধে গেছেন এবং আমরা বিশ্বাস করি আদালত অন্যায় করবে না। তার কারণ ভারতীয় হিসেবে সবার অধিকার হচ্ছে ভোট দেওয়া। আমি আশা রাখি যে আদালত থেকে ন্যায় বিচার পাবো। যাদের
কেটে যাবে। সমগ্র বাংলায় আমাদের সংগঠন রয়েছে এবং আমরা পিটিশনের জন্য রেডি আছি। যারা কেটে যাবে তাদের পিটিশন করে, কারণ গন্ডগোল করে হই হই করে কোনো লাভ নেই। আদালত বিচার করবে এবং বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে। আর গোয়ালপুকুরে এসআইআরে এডুকেশনে নাম থাকা এক ব্যক্তি হৃদরোগে আতঙ্কে মৃত্যু হয়েছে, এরকমটাই অভিযোগ দাবি করছে। তার সহ পরিবারের অনেকের নাম এডুকেশনে রয়েছে, বিবেচনাধীন রয়েছে, বিচারাধীন রয়েছে। আর সেই কারণেই গোয়ালপুকুরের ওই ব্যক্তি বরাবর আতঙ্কে ছিলেন বলে পরিবারের দাবি, পরিবারের অভিযোগ, এবং সেই আতঙ্কেই তার মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ। তো এসআইয়ের এই আন্ডার রেজিস্ট্রেশন নাম আছে না, তার জন্য প্রধান দাদুর কাছে গিয়েছিল সকালে, যে বলেছে যে কি হবে, আমার এসআই নাম আছে, বিচারের নাম ঠিক হবে কি হবে, এই নিয়ে খুব টেনশন করতো। মাঠে ঘাটে যেত, আমাদেরকেও বলতো যে কি যে হবে, আমাদের সব এসআই না আমাদের কোথায় পাঠাবে নাকি, এই নিয়ে প্রচন্ড টেনশন করতো। তার সাথে আজকে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেছে। বয়স কত? বয়স 49। আমার ছোট ভাই, ওটা এসআই এর নাম এসেছিল 2002-এ, আবার নামটা পাঠাচ্ছিল, আবার ঘুরে চলে এসছে। এবার প্রধান সাহেবের কাছে যাই, প্রধান সাহেব বলে যে বাবা আমি কি বলবো, বলতে তো পারছি না, নাম তো সবারই ঘুরে আছে, কি যে হবে না হবে আমি কিছু বলতে পারি না। আমার ছোট ভাইটা হার্ট অ্যাটাক করে মারা গেল। আমরাই বলছিলাম, স্বমহিমায় দিলীপ ঘোষ খড়গপুর সদরের প্রার্থী হয়েছেন। এবার প্রচারে তিনি পুলিশকে কি নিদান দিলেন দেখুন, আর তার পাল্টা কটাক্ষ তৃণমূলের। यहाँ एक आईसी है, हमारे कार्यकर्ता उठा कर ले आके थाना बोलता है टीएमसी के साथ काम करो, नहीं तो 4 तारीख के बाद गोली मार देंगे। साला तेरा बाप का गोली है, कितना गाली है तेरे पास? तुम दिलीप घोष को गोली लगाता है, रास्ते में पकड़ के उठा पटक करेंगे। मैं ही बोलता हूँ, और हमें कोई कुछ खोना नहीं है, तुम्हारा सब कुछ है, नौकरी चाकरी बाल बच्चा घर बार जो कमाया पैसा ना 2 नंबरी, वो सब भोग नहीं कर पाओगे। দিলীপ ঘোষ আবার একটু ভেসে থাকতে চাইছেন। ওনাকে ওই এলাকা থেকে বিজেপি সরিয়ে দিয়েছিল, সিটিং এমপি তাকে দুর্গাপুরে নিয়ে গিয়ে হারিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত দীঘার জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করার পর দিলীপ ঘোষের ভাগ্য খুলেছে। উনি একটু পুরনো ফর্মে ব্যাট করতে চাইছেন, কিন্তু ওনার আসলে কहीं पे নিগাহে कहीं पे নিশানা, উনি কিন্তু নিশানা করছেন বিজেপির রাজ্য। নটার মধ্যে সাপ্লিমেন্টারি লিস্ট আজকে ফার্স্ট বের হয়ে যাবে। দেখুন 4টে পর্যন্ত সংখ্যা, তো দেখুন দুটো সংখ্যা আছে। একটা সংখ্যা যে আজ পর্যন্ত প্রায় 29 লাখ নিষ্পত্তি হয়ে গেছে, যেটা আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে দেখতে পাচ্ছি। ই সাইন করে কত আসবে আমাদের কাছে, এটা আমার কাছে এখন পর্যন্ত নলেজ নেই। ই সাইন করা যেটা আসছে আমাদের কাছে আসবে, যত ই সাইন করে আসবে আজকে অত পাবলিশ হবে। দেখুন অ্যাপেলেট ট্রাইব্যুনাল যে জাজের নোটিফিকেশন হয়ে গেছে, আমরা স্টেট গভর্নমেন্ট থেকে জায়গা চেয়েছি। যদি স্টেট গভর্নমেন্ট কাছে কোনো জায়গা আছে, আগে যেটা ট্রিবিউনাল হয়েছিল ও স্টেট গভর্নমেন্ট ইন্দিরা ভবন দিয়েছিল, 5 কাউন্সিল হাউস স্ট্রিট দিয়েছিল, অনেক জায়গা দিয়েছিল। আমরা চিফ সেক্রেটারির সঙ্গে কথা করেছি, যদি ওনার কাছে কোনো জায়গা আছে যেখানে এসব জাজ সাহেব বসতে পারবেন, যেখানে এসব কেস আপিল কেস নিষ্পত্তি করতে পারবেন, আমরা চেয়েছি। ওটা ফিডব্যাক হবে, তারপরে আমরা হাইকোর্টকে দেব, হাইকোর্ট থেকে ইন্সপেকশন হবে, যদি ওটা যোগ্য হবে হাইকোর্ট অনুসার, তারপরে যেটা আছে হাইকোর্ট অ্যালাউ করবে, নাহলে আমরা অন্য কোথায় দেখব। দেখুন আমার কাছে দেখুন একটা জিনিস আছে, একটা নিষ্পত্তি হয়েছে প্রায় 29 লাখ আজ পর্যন্ত, 29 লাখ। ওটাতে একটা ফিগার যেটা আছে আমার কাছে নেই, কত মতলব অ্যাকসেপ্ট হয়েছে, কত রিজেক্ট হয়েছে। কিন্তু আজকে যত আসবে ও ই সাইন করে, 705 জজ আছেন, কত জজ কোন তারিখ পর্যন্ত ই সাইন করবেন নি করবেন, ওটা যেটা আছে আমাদের কাছে নেই ইনফরমেশন। ওটা যখন আজকে এসে যাবে, যখন 9টা 9:30 কাছে, কিন্তু সেন্ট্রালাইজ প্রসেসিং হচ্ছে, এখানে তো সার্ভার নেই, সার্ভার তো দিল্লিতে আছে। 705 জজ সংগ্রহ করে যেটা আছে, প্লাস ওদেরকে নিয়ে বুথ ওয়াইজ করা যেটা আছে, টাইম লাগবে 4 ঘন্টা থেকে 6 ঘন্টা লাগে। ওটা তৈরি করার পরে যখন লিস্ট আসবে, ওই সময় বলতে পারবো। আমাদের ওয়েবসাইটে আপনার সিও ওয়েবসাইট আছে, ওখানে দেখা যাবে। তারপরে
নেমে যাবে ডিও ওয়েবসাইটে নেমে যাবে, আর তারপরে হার্ড কপি ডিও অফিসে থাকবে, হার্ড কপি ইআরও কাছে থাকবে, এসডিও কাছে থাকবে। না, যেটা আমি দেখো, আমি তো কমিটি মিটিংয়ে গিয়েছিলাম, যেটা অনারেবল হাইকোর্টে কমিটি আছে, ওখানে আমি শুনেছিলাম প্রায় 2-3 দিন আগে, 4 দিন আগে মিটিংয়ে গিয়েছিলাম, শুনেছিলাম কি আপনার কালিম্পং, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া প্রায় শেষ মুহূর্তে ছিল। তো আশা করি ওটা শেষ হয়ে গেছে অলরেডি। বাকি জেলা আমরা জেনে নেব। হ্যাঁ, যেটা কম ছিল তাই তো আগে হবে। আর ওদের কি করেছে, মাননীয় হাইকোর্ট যেটা আছে, যে জাজের কাজ শেষ হয়ে গেছে, ওদেরকে অন্য জায়গা যেখানে বেশি কেস পেন্ডিং আছে ওখানে রিলোকেট করে দিয়েছে। আইন শৃঙ্খলা যেটা আমি সবই জানে, স্টেট সাবজেক্ট আছে এটা, যে আপনার কনস্টিটিউশন আছে ওর মধ্যে স্টেট সাবজেক্ট আছে। আইন শৃঙ্খলা নিয়ে আপনার ডিজিপি, সিপি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সব দেখছেন, क्योंकि ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, আমাদেরই কিছু রোল আছে। আমরাও বলেছি যেটা আছে, ওদেরকে সব যেটা আছে ইনফরমেশন দিয়ে দিয়েছি, যেটা আমাদের কাছে ছিল। বাকি ওরা তৎপর আছে, ডিএম, এসপি সবই তৎপর আছে, রাউন্ড দিয়ে তৎপর থাকেন। সেটা আমি বলছি না, সেটা আমি হাইকোর্টে গিয়েছিলাম, ওখানে মিটিংয়ে শুনলাম। আমার কাছে কত নিষ্পত্তি হয়েছে এটা ফিগার আছে, কত এলিজিবল ইনএলিজিবল ঘোষিত হয়েছে এটা আমার কাছে ফিগার নেই। এটা যে আছে, প্রত্যেক জাজে রোজকে মুভ হচ্ছে, রোজকে মুভমেন্ট হচ্ছে, রোজকে আপনার ফিগার যাচ্ছে, ফাইনালি ইসিআই সার্ভার থেকে আসবে। এখন পর্যন্ত আমার কাছে কোনো এমন ড্যাশবোর্ড নেই কি আমি সঠিক বলতে পারবো এত পার্সেন্টেজ অ্যাকসেপ্ট হয়েছে, এত রিজেক্ট হয়েছে। ট্রাইব্যুনালটা গঠনের ব্যাপারে যেটা আপনি বললেন স্যার, তার মানে তো আজকে যদি একটা লিস্ট প্রকাশ হয় রাত্রেবেলা, তাহলে তো কাল থেকেই মানুষ অ্যাপিল করতে সম্ভবত পারছে না। হ্যাঁ, এটা পসিবল এই জন্য হবে না, আপনার জাজ এখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, মাননীয় আদালত দিল, যেটা হচ্ছে ইসিআই অ্যাকসেপ্ট করে নোটিফিকেশন দিয়ে দিয়েছে। যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, যেটা অনারেবল হাইকোর্ট বলেছিল, ওটা ইসিআই অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমরা কমিউনিকেটও করে দিয়েছি যেটা আছে। पर একটা জজকে কোন জেলা দেওয়া হবে এটা তো হাইকোর্ট দেবেন, क्योंकि এখন পর্যন্ত আমার মনে 18 या 19 জজ দিয়েছেন যে আছে, আর জেলা আছে 24। ওটা কিরম ডিভিশন হবে এটা আমরা জানি না, আর ওটা তো ডিভিশন করা খুব বেশি টাইম লাগবে না, একদিন মধ্যেই হয়ে যাবে। বাট মেইন জিনিস আছে আপনার যে অফিস আছে, কাঠামো আছে, ওটা তো আপনাকে তৈরি করতে হবে, নাহলে মাননীয় জজ যে আসবেন উনি কোথায় বসবেন। এটা তৈরি হচ্ছে, সব জিনিস চলছে, রেকর্ড টাইমে চলছে যেটা আছে। এত তাড়াতাড়ি নোটিফিকেশন হয়েছে, সব হয়েছে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি তৈরি হতে পারবে অত সবাই জন্য ভালো আছে। আমি